এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর চ্যাপ্টার 1 আমরা ইতিমধ্যে শুরু করেছি। এগুলির অনেকগুলি পর্ব আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা CC04 এর ফার্স্ট চ্যাপ্টারের 8 নম্বর পর্ব আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, অপ্রত্যক্ষ নির্দেশদান বলতে কি বোঝো? ইতিমধ্যে আমরা প্রত্যক্ষ নির্দেশদান পড়েছি। আজকে আমরা অপ্রত্যক্ষ নির্দেশদান বলতে কি বোঝো এর সংজ্ঞা বা অপ্রত্যক্ষ নির্দেশদান বলতে কি বোঝো বা কাকে বলে পড়ব। আধুনিক জীবনে জটিলতার কথা মনে রেখে শিক্ষকগণ এ বিষয়ে সচেতন যে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের অভিযোজন করাতে হলে তাকে সৃজনশীল করে তুলতে হবে। শুধু জ্ঞান ও দক্ষতা অর্জনের যথেষ্ট নয়, শিক্ষার্থীর মধ্যে অনুসন্ধানী মনোভাবের উন্মেষ ঘটাতে হবে। অনুসন্ধিৎসার শিক্ষণ বলা হয়। অর্থাৎ কি, যে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতাকে গড়ে তুলতে হবে। শুধু জ্ঞান আর দক্ষতাই গড়ে তুললে হবে না, সেই সাথে তাদের নিজস্ব মনোভাব, মনের ভাবনা, চিন্তা, গবেষণা করা, অনুসন্ধান করার ইচ্ছাকে জাগ্রত করতে হবে এবং তাকে সবকিছু নিজে থেকে করতে দিতে হবে, অন্য কারোর সাহায্য ছাড়া। এটাকেই আমরা অপ্রত্যক্ষ নির্দেশদান বলছি। এবার অপ্রত্যক্ষ নির্দেশনা বলতে কি বোঝো? অপ্রত্যক্ষ নির্দেশনা শিক্ষার্থী কেন্দ্রিক নির্দেশদানের একটি কৌশল। এই নির্দেশেই শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে শিক্ষণ পরিস্থিতিতে যুক্ত হওয়ার মানসিকতা গড়ে ওঠে, তাদের ধারণা শক্তির বিকাশ ঘটে, শিক্ষণের মান বৃদ্ধি হয়। এতে কি হয়? অপ্রত্যক্ষ নির্দেশদান বা নির্দেশনা শিক্ষার্থী কেন্দ্রিক, মানে এখানে শিক্ষার্থীর মূল কেন্দ্রে রয়েছে। এই নির্দেশনা শিক্ষার্থীর স্বতঃস্ফূর্তভাবে শিক্ষণ পরিস্থিতিতে যুক্ত হয়, মানে শিক্ষণের ক্ষেত্রে নিজেই সে সেই কাজটির মধ্যে আবদ্ধ হবে এবং তার মানসিকতা গড়ে ওঠে, তাদের ধারণা শক্তির বিকাশ ঘটে এবং শিক্ষণের মান বৃদ্ধি হয়। এবারে হচ্ছে অপ্রত্যক্ষ নির্দেশদানের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। অপ্রত্যক্ষ নির্দেশদানের বৈশিষ্ট্যগুলি হলো: 1. এটি অপেক্ষাকৃত কম সংগঠিত ও অপ্রথাগত। 2. এটি একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। 3. এখানে শিক্ষার্থীর সক্রিয়তা, সৃজনশীলতা, প্রত্যক্ষ অংশগ্রহণ ও তার মনের অনুসন্ধানী দিককে জাগ্রত করার উপর জোর দেওয়া হয়। শিক্ষার্থীর স্বাধীনতা, সক্রিয়ভাবে নিজের কাজ বা নিজের সুপ্ত সম্ভাবনাগুলিকে বিকশিত করার সুযোগ পায়। শিক্ষার্থী এখানে নিজেই বেশিরভাগ কাজটি করে বলে তার নিজের ভাবনা, চিন্তা, সে কিভাবে কাজটি করবে, নিজের অভিজ্ঞতা, নিজের মনের সুপ্ত ভাবনাগুলিকে কাজে লাগানো, এক্সপেরিমেন্ট করা সুযোগ সে পায়। নেক্সট হচ্ছে, প্রত্যক্ষ নির্দেশদান ও অপ্রত্যক্ষ নির্দেশদানের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ নির্দেশদানের মধ্যে পার্থক্য হলো: 1. প্রত্যক্ষ নির্দেশদান শিক্ষক নির্ভর প্রক্রিয়া। অপ্রত্যক্ষ নির্দেশদান শিক্ষার্থী কেন্দ্রিক প্রক্রিয়া। 2. প্রত্যক্ষ নির্দেশদান প্রথাগত সংগঠিত একটি প্রক্রিয়া। অপ্রত্যক্ষ নির্দেশদান অসংগঠিত ও অপ্রথাগত প্রক্রিয়া। প্রত্যক্ষ নির্দেশদানে আমরা সব কিছুই পূর্ব পরিকল্পনা করে নির্দিষ্ট ভাগে ভাগ করে স্তর অনুযায়ী সংগঠিত করে রাখি, যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। কিন্তু অপ্রত্যক্ষ নির্দেশদানে আমরা শুধু সমস্যা হয়তো দিয়ে দিলাম, প্রয়োজনের সাহায্য করলেও শিক্ষার্থীরা বেশিরভাগ কাজটি নিজেদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধানের কৌশলকে কাজে লাগিয়ে করবে। প্রত্যক্ষ নির্দেশদান শিক্ষকের দায়িত্ব ও অধিক থাকে, কিন্তু শিক্ষকের দায়িত্ব অধিক বেশি এবং শিক্ষার্থী কর্মে শিক্ষকের প্রভাব বেশি পড়ে। কিন্তু অপ্রত্যক্ষ নির্দেশদানে শিক্ষকের ভূমিকা থেকে শিক্ষার্থীর নিজস্ব অনুসন্ধানী পদ্ধতির সক্রিয় জ্ঞান, গবেষণা দক্ষতাকে কাজে লাগাতে পারে। প্রত্যক্ষ নির্দেশদানে শিক্ষক বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য করে দেয় শিক্ষার্থীকে, কিন্তু অপ্রত্যক্ষ নির্দেশদানে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের কাজটি করতে সুযোগ পায়। প্রত্যক্ষ নির্দেশদানে শিক্ষার্থী শিক্ষকের বক্তব্য অনুসরণ করে চলতেই হবে, কিন্তু অপ্রত্যক্ষ নির্দেশদানে শিক্ষার্থী স্বাধীনভাবে নিজের ভাবনা চিন্তা অনুসন্ধানের সুযোগ পায়। নেক্সট হচ্ছে, অপ্রত্যক্ষ নির্দেশদানে শিক্ষকের প্রয়োগ করা অ্যাডভান্স অর্গানাইজার মডেল বা উন্নত সংগঠক মডেল কি? অ্যাডভান্স অর্গানাইজার মডেলটি শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী ডেভিড আশুবেল 1963 খ্রিস্টাব্দে তৈরি করেছেন এবং পাঠ্যক্রমে জ্ঞান কিভাবে সংগঠিত হয়, কিভাবে মন শেখার সময় নতুন তথ্য প্রক্রিয়াকরণ করে এবং পাঠ্যক্রম এবং শেখার বিষয়ে যা জানা যায় তার উপর ভিত্তি করে শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদের কাছে নতুন উপাদান উপস্থাপন করতে পারে তা নিয়ে কাজ করে। মানে মূলত এটি শিক্ষার মানুষের মন মস্তিষ্ক কিভাবে শেখে এবং তথ্য প্রক্রিয়াকরণ করে সে বিষয়ের উপরই
কাজ করে এই অ্যাডভান্স অর্গানাইজার মডেল? এটি কে দিয়েছেন? এটি দিয়েছেন মনোবিজ্ঞানী ডেভিড আসোবেল 1963 সালে। নেক্সট হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল বা উন্নত সংগঠক মডেলের মূল লক্ষ্য কী? এই মডেলটির লক্ষ্য হলো শিক্ষকদের যতটা সম্ভব অর্থপূর্ণ ও দক্ষতার সাথে বিপুল পরিমাণে তথ্য সংগঠিত করতে হবে এবং তা শিক্ষার্থীদের জানতে সাহায্য করতে হবে। মূলত এই মডেলটি শিক্ষার্থীদের বৌদ্ধিক কাঠামোকে শক্তিশালী করার জন্য পরিকল্পিত হয়েছে। নেক্সট প্রশ্ন, অ্যাডভান্স অর্গানাইজার মডেল বা উন্নত সংগঠক মডেলটি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? উন্নত সংগঠক মডেলটি মূলত মানুষের মস্তিষ্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই মডেল অনুসারে আমাদের মস্তিষ্ক হলো একটি শিক্ষাগত শৃঙ্খলার ধারণাগত কাঠামো মতো একটি তথ্য প্রক্রিয়াকরণ প্রণালী। এটি তার পূর্ব ধারণা ও দক্ষতার সাথে নতুন ধারণা ও জ্ঞানের সংগঠন করে, শিক্ষার্থীদের মধ্যে সুনির্দিষ্ট চিন্তাভাবনার অভ্যাস গড়ে তুলতে এবং তথ্য ও ধারণার অর্থপূর্ণ আয়ত্তীকরণ করতে সাহায্য করে। মূলত পূর্ব ধারণার সাথে যে নতুন ধারণা আমরা দেখব বা আমরা নতুন যে পাঠটি গ্রহণ করছি সেটির পূর্ব অভিজ্ঞতার সাথে আমরা সংগঠন করছি বা সামঞ্জস্যতা বা মেলবন্ধন তৈরি করছি এবং সেখান থেকে আমাদের নিজেদের জ্ঞান গঠন করছি এবং নতুন তথ্য ও ধারণা আয়ত্ত করছি। নেক্সট প্রশ্ন, অ্যাডভান্স অর্গানাইজার মডেল বা উন্নত সংগঠক মডেলের প্রধানত কতগুলি ধাপ ও কী কী? এই মডেলটি শিক্ষার্থীর জ্ঞানীয় কাঠামোকে বা জ্ঞানের কাঠামোকে শক্তিশালী করার জন্য তৈরি হয়েছে। মডেলটির কার্যকলাপের 3টি ধাপ রয়েছে। প্রথম হলো অ্যাডভান্স অর্গানাইজার উপস্থাপনা, দ্বিতীয় হলো কাজ শেখা বা শেখার উপাদানের উপস্থাপনা, তৃতীয় হলো জ্ঞান সংগঠনকে শক্তিশালী করা। লাস্ট কোশ্চেন আজকে, অ্যাডভান্স অর্গানাইজার মডেল বা উন্নত সংগঠক মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? অ্যাডভান্স অর্গানাইজার মডেলে বা উন্নত সংগঠক মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. এই মডেল অনুসারে নির্দেশদানের সময় বিচ্ছিন্ন অভিজ্ঞতাগুলি শিক্ষার্থীদের কোনো ব্যাপক জ্ঞানমূলক সংগঠন বা স্কিমার সঙ্গে যুক্ত করা হয়। মানে এখানে বিচ্ছিন্ন হয়ে থাকা তথ্যগুলিকে একত্রিত করে একটি জ্ঞানের সাথে সংযুক্ত করা হয়। 2. শিক্ষক সর্বদাই শিক্ষার্থীর অনুসন্ধানী ও গবেষণার দক্ষতাকে উৎসাহিত করে, সমস্যার বিকল্প চিন্তাগুলিকে চিন্তা করতে অনুপ্রেরণা দেয়। সমস্যার সমাধানের সহজ পথ না বলে দিয়ে শিক্ষার্থীরা যাতে সমস্যার সমাধানের জন্য অনুসন্ধান করে, গবেষণা করে, তার বিকল্প আর কী কী পথ খোলা রয়েছে সেগুলো চিন্তা করে, সেগুলোর উপর শিক্ষকরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বা তাদেরকে বলে যে আরও অন্য পথগুলো খুঁজে দেখার চেষ্টা করো। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর সক্রিয়তা এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট, শিক্ষক শিক্ষণের সমস্ত দায়িত্ব শিক্ষার্থীর ওপর অর্পণ করে, তো শিক্ষার্থীকেই সমস্ত দায়িত্ব দেওয়া হয়। লাস্ট হচ্ছে শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা থেকে উদাহরণ খুঁজে নিতে উৎসাহিত করে, যে তোমরা সবটাই জানো, শুধু একটু খুঁজে দেখলেই তোমরা ঠিক বুঝতে পারবে যে কোথায় সমস্যা এবং কোথায় সমাধান। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।